শ্বশুর যখন তার চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে উঠে, আমি তখন রান্নাঘর থেকে দৌড়ে বটিটা নিয়ে আসি তাকে এক কোপে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমি একজন দুর্বল মেয়ে মানুষ, কোনোভাবেই তার শক্তির সাথে পেরে উঠি না। সে আমার হাতটা ধরে ফেলে আর আমার চুলমুটি ধরে বলে, এই কথা যদি কাউকে বলিস তাহলে কিন্তু আমার চাইতে বেশি খারাপ আর কেউ হবে না, আর তোকে এই সংসারটাও করতে দিব না। একটা মেয়ে কখনো একটা পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপর আমার শাশুড়ি আসে। আমার জীবনটার কঠিন সময় শুরু হয় বিয়ের পর থেকে, আর 5-10টা মেয়ের মতোই আমার বিয়ে হয়। আমি শ্বশুর বাড়ি যাই। আমি সেই বউ যে কিনা শ্বশুরের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমি জানি না শ্বশুরের দ্বারা কোনো মেয়ের এরকম হতে পারে কিনা, তবে আমি সেই পোড়া কপালি যার সাথে এরকমটা হয়েছে। আজ আমি আমার জীবনের গল্প বলছি যাতে করে অন্যরাও শিক্ষা নিতে পারে। আমার চুপ থাকাটাই আমার সবচেয়ে বড় অন্যায় ছিল, যেটা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের পরে যথারীতি 8-10টা মেয়ের মতো আমিও শ্বশুর বাড়িতে যাই। আমার স্বামী কাজের সূত্রে শহরে থাকতো আর আমি থাকতাম শ্বশুর শাশুড়ির সাথে গ্রামে। আমার একজন যা ছিল, সে বিষ খেয়ে মারা গেছে, আর এই কারণে আমার ভাসুরের 14 বছরের জেল হয়। আমার স্বামী মাসে একবার গ্রামে আসতো, আর তাও মাত্র 1-2 দিনের জন্য। সে গ্রামে আসলে অনেক কাজের ঝামেলা লেগেই থাকতো। যে 2 দিন থাকতো সে 2 দিন সারাদিন সে বিজি থাকতো। রাতে প্রচন্ড ক্লান্ত হয়ে ঘরে ফিরতো, তারপর কোন রকমে 4টা ভাত খেয়ে সে শুয়ে পড়তো। আমারও তাকে বিরক্ত করতে ভালো লাগতো না, কারণ আমি দেখতাম সে সারাদিন কত বিজি থাকে। আমাদের মধ্যে মাঝে মধ্যে শারীরিক সম্পর্ক হতো, কখনো কখনো হতোই না। এই হচ্ছে আমার ভালো স্বামী নিয়ে ভালো থাকা। বাকিটা আপনারাই বুঝে নেন। আমি যে খুব বেশি গরিব ঘরের মেয়ে ছিলাম তা কিন্তু নয়। তারপরও লোকলজ্জার ভয়ে আমি কাউকে কিছুই বলতাম না, কারণ আমার পারিবারিক শিক্ষাটা ছিল এরকম যে যা কিছুই হোক তুমি ধৈর্য ধরবা আর আল্লাহকে ডাকবা, অবশ্যই তুমি সুখী হবে। মেয়েদের জীবনে বিয়ে নাকি একবারই হয়, আর মেয়েরা তো বিয়ের পরে বাবা মায়ের এমনিতেই বোঝা হয়ে যায়। বিয়ের পর থেকে একটা জিনিস আমি খেয়াল করতাম, আমার শ্বশুর আমার দিকে কিভাবে যেন তাকায়। প্রথম আমি জিনিসটাকে একেবারেই পাত্তা দিতাম না। বাবা মানুষ, ভাবতাম উনার তাকানোর স্টাইলটাই হয়তো ওই রকম চিন্তা ভাবনা কখনোই আমার মাথাতে আসেনি। আমার শ্বশুর আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু উনার চোখ থাকতো আমার বুকের দিকে। আমি উনার সামনে একদম শালীন ভাবে যেতাম। আমি পুকুরে গোসল করতে গেলেই উনি বিভিন্ন কাজের অজুহাতে পুকুরের ঘাটে যেতেন। বিষয়টা আমার শাশুড়িকে কথার ছলে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরও উনি কিছুই বলতো না। আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করত, আমাকে জড়িয়ে ধরতো। অনেকেই বলতে পারেন যে শ্বশুর মানুষ তো জড়িয়ে ধরতেই পারে, উনি তো বাবার মতো। কিন্তু আমরা মেয়েরা কোনটা ভালো উদ্দেশ্যে জড়িয়ে ধরা আর কোনটা বাজে উদ্দেশ্য নিয়ে সেটা কিন্তু খুব ভালো বুঝতে পারি। আমার স্বামী বাড়ি আসলে আমি তাকে সবকিছু খুলে বলতাম, কিন্তু সে আমাকে নানা রকমের কথা বলতো আর বলতো আমি নাকি নিচু মনের মানুষ। তার বাবা সম্পর্কে আমি কিভাবে তো নোংরা কথা বলতে পারি, হ্যান তেন আমাকে আরো হাবিজাবি অনেক কথাই শুনিয়ে দিত। তাই আমিও আর কিছু বলতাম না। তার বাবাকে সে ফেরেশতার মতোই জানে, আর সেখানে আমি তো 2 দিনের বৈরাগী। আমার কথা সে আর কতটুকুই বা আমলে নিবে। তাকে এসব কিছু বললে সে ভাবতো আমি শ্বশুর শাশুড়ি সেবা করতে চাই না। এইসব উল্টাপাল্টা কথা বলে আমার নাকি বাবার বাড়িতে থাকার ধান্দা। আমার স্বামী আমার মনের দুঃখ বুঝবে তো দূরে থাক, সে এইসব উল্টাপাল্টা কথা বলে উল্টো আমার মনের দুঃখ আরো বাড়িয়ে দিত। এভাবেই দিন যেতে লাগলো। একবার বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুরও না। উনি আমার শাশুড়ির সাথে শাশুড়ির বোনের বাড়িতে গেছে। ওমা, তার 2 ঘন্টা পরেই দেখি আমার শ্বশুর চলে আসছে। আমি আমার রুমে কাপড় গোছাচ্ছিলাম, আমার শ্বশুর আমার রুমে এসে আমার পেছন দিক থেকে জড়িয়ে ধরে। ছি, আমার বলতেও লজ্জা লাগছে। ওই দিন আমি প্রচন্ড চমকে যাই আর বলি, বাবা আপনি এসব কি করতেছেন? আমি তো আপনার ছেলের বউ, আপনার মেয়ে। উনি তারপরও মানে নাই। যখন আমি তার সাথে হাতাহাতি করছিলাম সে আমাকে মারতে লাগলো। আমি কোনোভাবেই ওনার শক্তির সাথে পেরে উঠি না। তারপর যা হবার তাই হয়। উনি পশুর মতো ওনার চাহিদা মেটায়, তারপর আমাকে গালি দিয়ে বলে কাউকে কিছু বললে তোর কিন্তু খবরই আছে। শ্বশুর যখন তার চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে ওঠে, তখন আমি এক দৌড়ে রান্নাঘর থেকে বটিটা নিয়ে আসি তাকে এক কোপে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তার শক্তির সাথে আমি কোনোভাবেই পেরে উঠি না, কারণ আমি যে এক দুর্বল মেয়ে মানুষ। এমনিতেও আমার গায়ে শক্তি সামর্থ্য অনেক কম। সে আমার হাতটা ধরে ফেলে আর আমার চুলমুঠি ধরে বলে, এই কথা যদি কাউকে বলিস তাহলে আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না, আর তোকে এই সংসারটাও করতে দিব না। তারপর আমার শাশুড়ি চলে আসে। আমি সারাদিন প্রচন্ড কান্না করি আর মনমরা হয়ে বসে থাকি, আর কখন স্বামী বাড়ি ফিরবে সেই অপেক্ষায় থাকি। সে আসলে তাকে সব খুলে বলবো এই আশায়। কিন্তু ওই দিনের পর থেকে আমার শ্বশুর আমাকে সবসময় শাসিয়ে যায়, আমাকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা করে যাতে করে আমি কাউকে কিছু না বলতে পারি। আর আমিও মনে মনে ভাবতাম কাকেই বা বলবো, কে বিশ্বাস করবে আমার কথা? আমার নিজের স্বামী যেখানে বিশ্বাস করে না সেখানে আমি আর কার আশাই বা করতে পারি। প্রায় 1 মাস পরে আমার স্বামী বাড়িতে আসে। এসে বাড়ির নানা কাজে এমন ব্যস্ত হয়ে যায় যে আমার সাথে দুদণ্ড একটু বসে কথা বলবে সেই সুযোগটাও পায় না। সে 2 দিন থেকেই চলে যায়, আর যাওয়ার সময় বলে আমার বাবাকে দেখে রেখো, তার সকল আবদার পূরণ করো, সে তো তোমার বাবার মতোই, বাঁচবেই আর কয়দিন। আমি আমার স্বামীর সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কিছুই বলতে পারলাম না। আর এদিকে আমার শ্বশুর বাড়িটা আমার কাছে জাহান্নামের মতো
মনে হচ্ছে। আমার স্বামী চলে যাওয়ার পরে আমার শ্বশুর আমার রুমে আসে। পেছন থেকে এসেই আমার মুখটা শক্ত করে গামছা দিয়ে বেঁধে ফেলে। আমি চিৎকার করতে চেয়েও পারিনি। আমার শ্বশুর সবার সামনে অসুস্থতা আর দুর্বলতার ভান করে বসে থাকতো, কিন্তু বাস্তবিক অর্থে সে ছিল প্রচন্ড শক্তিশালী। আমি তাকে এমন জোরে একটা লাথি দেই, সেদিন সে সাথে সাথে উঠে পড়ে। আসলে আমারই ভুল ছিল, আমি সেদিন দরজা লাগাতে ভুলে গিয়েছিলাম। সকালবেলা শ্বশুরকে ভাত দিতে দেরি হওয়ায় তিনি শাশুড়ির সামনে আমাকে থাপ্পড় মারে। আসলে গতকাল রাতের রাগটা তিনি এভাবে ঝাড়লেন। চিৎকার করে বলে ওঠে, মন কোথায় থাকে। আমি সেদিন রাগ করে বোরখা পরে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যাই বাপের বাড়ির উদ্দেশ্যে। বাপের বাড়ি যেয়ে দেখি দুপুরে খাওয়ার ভাতটুকুও নেই। আমার ছোট ছোট ভাই বোন প্রচন্ড কান্না করতেছে। আমি যাওয়ার পরে আমার ভাই বোনরা আমাকে জিজ্ঞেস করতেছে, আপু আমাদের জন্য কি আনছো? আমরা তো রাতেও কিছু খাইনি। ওদের কথা শুনে আমি নিমেষে আমার কষ্ট ভুলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বললাম, হে আল্লাহ, এটাই কি আমার নিয়তি? কেন আমাদের উপরে এত অবিচার? বিকেল বেলা মা অন্য বাড়ি থেকে কাজ করে 1 কেজি চাউল নিয়ে আসলো। আমি ভাত রান্না করলাম। তখন মাগরিবের ওয়াক্ত পার হয়ে গেছে। বাড়ির পেছন থেকে আমার ছোট বোন কচু শাক নিয়ে আসলো। কচু শাকটা রান্না করলাম। রান্না করার পরে সবাই গপগপিয়ে ভাত খেলো। ভাত একদম অল্প ছিল, আমি কোনো রকমে 4টা ভাত খেয়ে উঠলাম। ওই বাড়ি থেকে 1 কাপড়ে এসেছে। মায়ের একটা পুরনো শাড়ি পরলাম। খেয়ে না খেয়ে কোন রকম বাপের বাড়িতে 7 দিনের মতো ছিলাম। এই 7 দিন ভাতের জন্য অন্য বাড়িতেও কাজ করেছি। 7 দিন পরে শ্বশুর আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। সাথে 10 কেজি চাউল নিয়ে আসলো, আর একটা বড় সাইজের রুই মাছ আর 3টা ফুলকপিও নিয়ে আসলো। শ্বশুরের আনা এই বাজারেই আমার মা তাকে সমাদর করে দিল। আমিও